উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। কোভিড-19 বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তা মোকাবেলা করার জন্য স্টে সেফ, স্টে হোম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজ, জামতল, কামারখন্দ, সিরাজগঞ্জ। তোমরা জেনে খুশি হবে যে আমি আজ থেকে অনলাইনের মাধ্যমে ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থায়নের সূচনা নিয়ে আলোচনা করব। অর্থায়ন কি? আমরা সবাই অর্থায়ন সম্পর্কে জানি, কিন্তু গুছিয়ে বলতে পারি না। এখন আসি আমরা অর্থায়ন কি। ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্লেইং উইথ মানি। ফিনান্স হচ্ছে অর্থ নিয়ে খেলা করা, কলা বা বিজ্ঞান। আমরা নিত্য নৈমিত্তিক কিছু টাকা ব্যয় করে থাকি। ধরো তুমি তোমার আজকে 100 টাকা প্রয়োজন, তুমি তোমার আম্মুর নিকট থেকে 100 টাকা নিয়ে খরচ করলে, তাহলে তুমি তহবিল সংগ্রহ করলে তোমার আম্মুর নিকট থেকে এবং তার সঠিক ব্যবস্থাপনা করলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি মুদি দোকান। মুদির দোকানে বিভিন্ন পণ্যযোগ্য দ্রব্য রয়েছে। তুমি মনে করো পরিকল্পনা গ্রহণ করেছো যে একটি মুদির দোকান করবে, কিন্তু মুদির দোকান করতে তোমার 2 লক্ষ টাকার প্রয়োজন। তোমার ব্যক্তিগত তহবিল থেকে 1 লক্ষ টাকা তুমি দিলে, বাকি টাকা ব্যাংক থেকে ঋণ করে আর 1 লক্ষ টাকা দিলে, মোট 2 লক্ষ টাকা দিয়ে তুমি তোমার ব্যবসার কার্যক্রম পরিচালনা শুরু করলে। ব্যবসা করতে গিয়ে তুমি আসবাবপত্র ক্রয় করলে, দোকান ভাড়া করলে এবং পৌর কর দিলে। এভাবে তুমি আর্থিক পরিকল্পনা ও উৎস শনাক্ত করে তহবিল সংগ্রহ করে তা বিনিয়োগ করলে। বছর শেষে দেখা গেল তোমার 1,20,000 টাকা লাভ হয়েছে। তুমি নিজের জন্য 20,000 টাকা রেখে বাকি 1 লক্ষ টাকা তহবিল সংগ্রহ করলে। মুনাফা বন্টন, যেহেতু একক প্রতিষ্ঠান, সেখানে মুনাফা বন্টনের প্রয়োজন নেই, তুমি তা ব্যবহার করলে। তাহলে আমরা অর্থায়নের যে সংজ্ঞা জানলাম। তোমাদের সৃজনশীল প্রশ্নে ক এবং খ তে আসতে পারে যে অর্থায়ন কি। তাহলে আমরা দেখলাম যে পরিকল্পনা উৎস শনাক্তকরণ করে তহবিল সংগ্রহ করা। উক্ত তহবিল তুমি বিনিয়োগ করবে। বিনিয়োগকৃত অর্থ থেকে তুমি সারা বছর ব্যবসা করে তোমার নিট লাভ হলো 1,20,000 টাকা। 20,000 টাকা নিজের কাছে রেখে বাকি 1 লক্ষ টাকা তহবিল সংগ্রহ করলে। এর যাবতীয় কার্যগুলিকে আমরা বলবো অর্থায়ন। আমরা এই অধ্যায়ে এমসিকিউ কিছু প্রশ্ন আমরা দেখব। ফিনান্সের আবির্ভাব ঘটে কিভাবে? ফিনিশ ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড থেকে ফিনান্সের আবির্ভাব ঘটেছে। পৃথক বিষয় হিসেবে ফিনান্সের আবির্ভাব কিভাবে হয়েছে? 19বিংশ শতাব্দীর শেষার্ধে 1897 সালে মিস্টার থমাস এল গ্রিন একটি বই লেখেন। বইটির নাম কর্পোরেট স্টাডি অফ ফাইন্যান্স। আরেকটি প্রশ্ন করতে পারি, অর্থায়নের মূল লক্ষ্য কি? অর্থায়নের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ, সেটা মালিক বা শেয়ার হোল্ডারদের জন্য। আর একটি টপিকস নিয়ে আলোচনা করব, অর্থায়নের স্বরূপ
শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স। ফাইন্যান্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো বেসরকারি অর্থায়ন আর একটি হলো সরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অব্যবসায় অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। আমরা এখন সরকারি অর্থায়ন নিয়ে আলোচনা করব। সরকারি অর্থায়ন কি? আমরা জানি সরকার প্রত্যেক অর্থ বছরে বাজেট পেশ করে থাকে। 2020-21 অর্থ বছরে অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। সরকার প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করবেন, সেই অনুযায়ী সরকার আয় করবেন। ট্যাক্স, ভ্যাট, শুল্ক, আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্ক থেকে আয় করবেন এবং সরকার ব্যয় করবেন স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো খাতে সরকার ব্যয় করবে। তাহলে আমরা সরকারি অর্থায়ন কি? সরকার প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করবেন, ব্যয়ের খাত নির্ধারণ করে সে আয় করবেন, ট্যাক্স, ভ্যাট, শুল্ক এর মাধ্যমে আয় করবেন এবং আয়কৃত টাকা সে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো খাতে ব্যয় করবেন। তাহলে সরকারি অর্থায়ন বলতে আমরা বুঝি সরকার তার রাষ্ট্র পরিচালনা করার জন্য যে অর্থায়ন করে থাকে তাকে আমরা বলবো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। সরকার জনকল্যাণের উদ্দেশ্যে বাজেট পেশ করে থাকেন। এখন আলোচনা করব বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়ন কি? সরকার ব্যতীত অন্য কোনো সত্তা, যেমন ব্যক্তিগত, ব্যবসায়, অব্যবসায়, আন্তর্জাতিক অর্থায়ন, এরা যে অর্থায়নগুলো করবে তাকে আমরা বলবো বেসরকারি অর্থায়ন। এখন আলোচনা করব ব্যক্তিগত অর্থায়ন কি। ধরো তোমার নিকট 1 লক্ষ টাকা আছে, তুমি একটি গাড়ি ক্রয় করতে চাও। গাড়িটির মূল্য 2 লক্ষ টাকা। তুমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিলে। এই 2 লক্ষ টাকা দিয়ে তুমি তোমার গাড়িটি ক্রয় করলে। এটা হলো তোমার ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি প্রয়োজনে তুমি অর্থায়ন করেছো, সেজন্য এটা হলো ব্যক্তিগত অর্থায়ন। এখন আলোচনা করব ব্যবসায় অর্থায়ন। ফিনান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনকে সামনে রেখে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আমরা ইতিপূর্বে মুদির দোকানের উদাহরণ দিয়েছিলাম। মুদির দোকানি সে তার মুদির দোকানে অর্থ বিনিয়োগ করে বছর শেষে সে মুনাফা অর্জন করেছিল। সেই অর্জিত মুনাফা থেকে 20,000 টাকা নিজের কাছে রেখে বাকি 1 লক্ষ টাকা সে ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যয় করেছিল। আমরা দেখতে পেলাম যে মুদির দোকানি সে ব্যবসা করে মুনাফা অর্জন করেছিলেন। এরকম আরও অনেক কোম্পানি আছে, যেমন একমি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, অ্যারিস্টো ফার্মা, এ সকল ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থায়ন করবে তাকে আমরা বলবো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়নে সিদ্ধান্তকারী কে? প্রশ্ন আসতে পারে। ব্যবসায় অর্থায়নের সিদ্ধান্তকারী হলো
ব্যবসায় প্রতিষ্ঠান। এরপরে আমরা আলোচনা করব অব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জন মুখ্য উদ্দেশ্য নয়, সেবা প্রদান করাই তাদের মুখ্য উদ্দেশ্য। তারা বিভিন্ন চাঁদা অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে এবং সেই তহবিল তারা ইতিমখানা, লাইব্রেরি, দাতব্য চিকিৎসালয় বিভিন্ন খাতে তারা ব্যয় করে থাকে। এ করব আন্তর্জাতিক অর্থায়ন। এটি একটি আমদানি রপ্তানি সংক্রান্ত একটি বিষয়। যে সকল প্রতিষ্ঠান ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত, যেমন M&J পোশাক শিল্প, তারা পোশাক রপ্তানি করে থাকে। চিংড়ি মাছ, অন্যান্য মাছ রপ্তানি করে থাকে। রপ্তানি এবং আমদানির জন্য যে অর্থায়ন করা হয় তাকে আমরা বলবো আন্তর্জাতিক অর্থায়ন। আমি আর একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেটা হলো অর্থায়নের কার্যগুলি। অর্থায়নের কার্যগুলিকে ইংলিশে বলা হয় ফাংশনস অফ ফিন্যান্স। আমরা আগের পাঠে অর্থায়ন কি, অর্থায়নের প্রকারভেদ, এই বিষয়গুলো পড়েছিলাম এবং জেনেছিলাম। উদাহরণে কিছু কথা বলেছিলাম। প্রত্যেকটি উদাহরণে কিছু কাজ করা হয়েছে, সেগুলোর সমন্বয়ে অর্থায়নের কার্যগুলি করতে হয়। তাহলে অর্থায়নের কার্যগুলিকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো আর্থিক পরিকল্পনা, উৎস শনাক্তকরণ। দ্বিতীয় কাজ হলো তহবিল সংগ্রহ। তৃতীয় কাজ তহবিল বিনিয়োগ। চতুর্থ কাজ হলো তহবিল সংরক্ষণ ও মুনাফা বন্টন। আমরা এখন প্রথম কাজটি নিয়ে আলোচনা করব। প্রথম কাজ হচ্ছে আর্থিক পরিকল্পনা, উৎস শনাক্তকরণ। তাহলে আমরা দেখব পরিকল্পনা কি। অতীতের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করে ভবিষ্যতের কর্মপন্থা সেভ করাই হচ্ছে পরিকল্পনা। তোমরা প্রিয় ছাত্রছাত্রী, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে লেখাপড়া করো। তোমাদের জন্য নির্দিষ্ট একটি সিলেবাস রয়েছে। তোমরা 2 বছরের মধ্যে কিভাবে তোমরা তোমাদের সিলেবাসটা শেষ করবে তার জন্য তোমাদেরকে পরিকল্পনা করে নিতে হয়। তাহলে আমরা এখন দেখব আর্থিক পরিকল্পনা কি। আর্থিক পরিকল্পনা হলো অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আর্থিক পরিকল্পনা বলে। আমরা পাঠের মধ্যে উদাহরণ দিয়েছিলাম, একজন মুদির দোকানি সে পরিকল্পনা গ্রহণ করেছিল 2 লক্ষ টাকা দিয়ে সে তার দোকানের কার্যক্রম পরিচালনা করবে। তার নিজের নিকট থেকে 1 লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন, বাকি 1 লক্ষ টাকা সে ব্যাংক থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেছিলেন। তাহলে আমরা প্রথম কাজে দেখতে পেলাম যে প্রথমে তোমাকে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হয়। আর্থিক পরিকল্পনা অনুযায়ী তোমাকে উৎস শনাক্তকরণ করে সেই উৎস থেকে তহবিল সংগ্রহ করে তোমাকে
বিনিয়োগ করতে পারো। আমার দ্বিতীয় কাজ হলো তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ করার সময় তোমাকে উৎস শনাক্তকরণ করতে হয়। উৎস শনাক্তকরণের সময় তোমাকে 3টি বিষয় মাথায় রাখতে হয়। এক, সময়। 2, খরচ। 3, মূলধন কাঠামো। ব্র্যাকেটে কাম্য আয়তনে। উৎস শনাক্তকরণের সময় তোমাকে চিন্তা করে দেখতে হবে সময় যেন বেশি হয়। যে উৎস থেকে অর্থ সংগ্রহ করো না কেন সেই উৎসের যেন সময় বেশি হলে তুমি সেখান থেকে অর্থায়ন করবে। তারপরে তুমি চিন্তা করবে খরচ যেন কম হয়। খরচ কমের কথাও তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তারপরে তোমাকে চিন্তা করতে হবে মূলধন কাঠামো যেন অবশ্যই কাম্য আয়তনে হয়ে থাকে। তাহলে এখানে আমরা একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝে নেব। তোমার সামনে 3টি উৎস রয়েছে, এ, বি, সি। এই 3টি উৎসের মধ্যে থেকে তোমাকে দেখতে হবে এ উৎসে সময় কম লাগে, বি উৎসে খরচ বেশি লাগে, তাহলে আমরা নেব না। সি উৎসে সময় বেশি দিচ্ছে এবং খরচ কম হচ্ছে, তাহলে আমরা অবশ্যই সি উৎস থেকে অর্থ বা তহবিল সংগ্রহ করব। এরপর সেই তহবিলগুলো আমরা বিনিয়োগ করব। বিনিয়োগ থেকে দেখা যাবে আমাদের যে লাভ আসবে সেই লাভের অংশ আমরা আগে পাঠে তোমাদেরকে শিখিয়েছিলাম যে বিনিয়োগকারীর 1,20,000 টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে 1,20,000 টাকা। বিনিয়োগকারী কী করবে? সব টাকাগুলো যদি সে মুনাফা হিসাবে বন্টন করে দেয় তাহলে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। কারণ দেখো পণ্য গবেষণা করতে হবে, তার জন্য তোমার একটা নির্দিষ্ট অঙ্কের টাকা লাগবে। দ্বিতীয় হলো প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তৃতীয় হলো সতর্কতামূলক ব্যবস্থা রাখতে হবে। যেমন কোনো মেশিন নষ্ট হলে তা মেরামত করতে হবে। তাহলে সবটাকে আমাদের যদি বন্টন করে দেই, তাহলে এই বিষয়গুলো দেখতে হবে যে পণ্য গবেষণার জন্য তোমার কিছু টাকা খরচ হবে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমার কিছু টাকা খরচ হবে এবং পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ তোমাকে রাখতে হবে। যেমন কোনো মেশিন যদি নষ্ট হয় তার মেরামতের জন্য তোমার ব্যবস্থা রাখতে হবে। ব্যবসায় নিট লাভ যদি হয়ে থাকে 1,20,000 টাকা, আমরা দেখিয়েছি 1,20,000 টাকা, এই 1 লক্ষ টাকা তুমি তহবিল সংরক্ষণ করবে, বাকি 20,000 টাকা তুমি মুনাফা বন্টন হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে। তাহলে আমরা শিখতে পারলাম যে অর্থায়নের কার্যাবলী 4টি। একটি কাজ হলো আর্থিক পরিকল্পনা, উৎস শনাক্তকরণ। দ্বিতীয় কাজটি হলো তহবিল সংগ্রহ। তৃতীয় কাজটি হলো তহবিল বিনিয়োগ। চতুর্থ কাজটি হলো তহবিল সংরক্ষণ ও মুনাফা বন্টন। এগুলো সবই অর্থায়নের গুরুত্বপূর্ণ কার্যগুলি। এই কার্যগুলিগুলো তোমরা অবশ্যই ভালোভাবে জেনে নিবে, যেন পরীক্ষায় আসলে তোমরা সুন্দর করে উপস্থাপন করতে পারো। ধন্যবাদ সবাইকে।